এভাবেই সমাজ যখন রক্তাক্ত হয়, ছোট ছোট বিষয় যা সমাজের ক্ষত চিহ্নগুলিকে আরো প্রস্ফুটিত করে তোলে, তখন আমরাও আন্দোলিত হই। আগেও বলেছি, সমাজ আমার কবিতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয় সবসময়। যেখানে সমাজ রক্তাক্ত হয়, তখন আমারও মনের জলে ঢিল পড়ে, আর পাঁচজন স্পর্শকাতর মানুষের মতো আমিও ভেতরে ভেতরে ধ্বনিত হই। সবসময় হয়তো কিছু করার থাকে না, কিন্তু এই ব্যথাটুকু, এই ক্ষতস্থানগুলো আগামী প্রজন্মকে চিনিয়ে দেওয়ার একটা দায়িত্ব যে কোনো কবিরই কিন্তু থেকে যায়। তেমনই একটি কবিতা রানু ইউসুফজাই। রানু ঠিক কিভাবে মারা গিয়েছিল আমরা কেউই তা জানি না। কেউ বলে গলায় তার পেঁচিয়ে, কেউ বলে ভাঙা বোতল। তবে অধিকাংশই মেনে নিয়েছেন শ্বাসরোধ করে, আরো অনেক কিছুর পরে। মৃত্যুর আগের মুহূর্তে রানু ঠিক কি ভেবেছিল আমরা তাও জানি না। আমরা জানি সে ভ্যানচালক তপনের মেয়ে এবং বছর 16 স্কুল ছাত্রী। আর গোপনে জেনেছি, তৃতীয়বার ধর্ষিতা হওয়ার সময় সে রুখে দাঁড়িয়েছিল, ঠিক যেভাবে মালালা ইউসুফজাই তালিবান ফতোয়ার বিরুদ্ধে। তফাৎ এই, মালালা প্রাণে বেঁচেছে, আর বেঁচেছে বলেই গলায় নোবেল। আর আমাদের রানু গলায় জড়িয়ে তার শুয়ে থাকে, শুধু শুয়ে থাকে। সেই চোখ আর কোনো দিন খুলবে না জেনে ভোর রাতে তাকে আমরা পুড়িয়ে ফিরেছি। নিঃশব্দে এসেছিল রানু, অনেক শব্দ নিয়ে ঢুকে গেল চিতার ভেতর। এখন কাকদ্বীপ, বেশ শান্ত শান্ত পথঘাট, ছমছম ভয় নিয়ে মেয়ের মায়েরা, নিন্দুকেরা সভা করে, কামদুনি বারাসাত স্মরণ করায় ভেসে আসে তাপসী মালিক। মেঘের ভেতর দিয়ে উড়ে যেতে যেতে রানুও কেমন যেন লজ্জা পেয়ে যায়। এটা গেল সমাজের বাইরের আক্রমণ, কিন্তু সমাজের ভেতরে ভেতরে, পরিবারের ভেতরে ভেতরে একটা অন্তর্নিহিত আক্রমণও থাকে। সেই আক্রমণ একটি কবিতায় লিপিবদ্ধ করার চেষ্টা করেছিলাম। সেই কবিতাটি আপনাদের সামনে নিবেদন করছি। আমার মেয়েটি। ওয়াশিং পাউডার নির্মার তালে তালে ছাদ থেকে নেমে এলো মাধুরী। মাধুরী আমার টেনে পড়া মেয়ের বান্ধবী, ছটফটে। ওর উদ্ধত বুকের দিকে চোখ পড়লেই আমি দ্রুত চোখ নামাই।
আমাকে দেখতে নেই। আমি তো ঠিক ওর বাবারই মতো। এই মতো শব্দটির কাছে গিয়ে আমি সামান্য হোঁচট খাই। বাবা মানে তো শুধু বাবা, অবিকল বাবা। সেখানে মতো বলে কিছু কি হয়? ছেলেবেলা থেকেই তো মেয়েকে বলে আসছি, পৃথিবীতে পুরুষ বলতে শুধুমাত্র বাবাকে বিশ্বাস করো, শুধুমাত্র বাবাকে। বাবা ছাড়া অন্য কোনো পুরুষের ডাকে সাড়া দিতে নেই, তাহলে বিপদ বাড়ে। মেয়েও তো সেটাই শিখেছে। আমার ছেলের বউ আমার লোকেদের জন্যে সারা দিনে 20 কাপ চা বানায়, চুল বেছে দেয়, পরম যত্ন ভরে ভাত বাড়ে। আর আমার চোখ ক্রমাগত ভারী করে মাকে মনে পড়ে। মা আর ছেলের বউ মিলেমিশে স্রোত হয়ে যায়। মতর সামনে থেকে সমস্ত কুয়াশা সরে যায় এক ঝটকায়। তবে যে কাগজ খুলে প্রতিদিন সম্ভ্রম চিরে দেওয়া পুত্রবধূ, তবে যে চ্যানেল জুড়ে মেয়েটির শীতল চোখের ছবি, হে গরাদের ভেতর বসে থাকা সবুজ শ্বশুর, আমরা কি মানুষ হব না কোনো কালে? পরিবার, পরিবারের বাইরের সমাজ, এইসব নিয়ে কবিতার যাত্রা। এত বছর কবিতা যাপনে থেকে দেখেছি, তাতে এমন কিছু ক্ষতি হয়নি আমার। দেখেছি এই সামান্য গণ্ডির মধ্যে থেকে তেমন কোনো আফসোস আসেনি আমার ভেতর। আমি এতেই খুশি। শেষ কবিতাটি নিবেদন করছি আমার সব কিছু নিয়ে, আমার পরিপার্শ্ব নিয়ে, আমার গায়ে গা লাগিয়ে বসে থাকা মানুষজনদের নিয়ে। কবিতা গ্রাম। আমরা দুভাই যখন সারা দিন কবিতা লিখে বাড়ি ফিরতাম, মা তখন দুধ দিয়ে মুখ ধুইয়ে দিত। আমার বাবা ছিলেন গ্রামের সবচেয়ে বড় অশ্বত্থ গাছ, যার নিচে গোল হয়ে বসে আগুন পোহাতো স্বামী হারিয়ে ফেলা মেয়েরা, বনমোরগ এবং কখনো সখনো নটি বিনোদিনী। মার্টিন লুথার কিং একবার তাকে মল্লযুদ্ধে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি হেসে উত্তর দিয়েছিলেন, তার ডাকনাম বারাক ওবামা। সাহারা মরুভূমি আমার মায়ের ঠিক পরের বন। প্রতি গ্রীষ্মে তার তাঁবু পড়ত দক্ষিণ আফ্রিকার সবুজ গাছগাছালির ওপর। তুলি বুলিয়ে তিনি তৈরি করে দিতেন ছোটখাটো নদী, যার ভেতর দিয়ে বাণিজ্যে গেলেও চাঁদ সদাগরের আর ডুবে যাওয়ার ভয় থাকত না। আমরা দুভাই তীর ধনুক নিয়ে সারা দিন ঘুরে ঘুরে কবিতা লিখতাম, আর সন্ধে হলে দিদি সেগুলোকে ঝুলিয়ে দিত গাছে গাছে। ইলেকট্রিক বাল্বের মতো এক একটি কবিতার পাতা আলো করে থাকতো চারদিক। খড় নয়, কোনো গাছের পাতাও নয়, গান দিয়ে মা ছেয়ে দিতেন
গ্রামের সমস্ত ঘর। গানের ওপর এসে আটকে যেত রোদ, সমস্ত বৃষ্টি পদ্ম পাতার ওপরকার জলের মতো গড়িয়ে পড়ত স্থায়ী আর অন্তরার মাঝের ফাটলে। জ্যোৎস্না রাতে সমস্ত গান দুহাত বাড়িয়ে দিত চাঁদের গলায়। ঘরের ভেতর ঢুকে আসা জ্যোৎস্না শিলে বেটে সারা গায়ে মেখে দিতেন মা আমাদের। তাতে নাকি স্বপ্ন পরমায়ু পায়, হিংসা গা ঘেঁষে দাঁড়াতে পারে না। আমাদের গ্রামে কোনো দিন কোনো মৃত্যু দেখিনি। দাদু বলতো অনেক অনেক দিন আগে কবিতা যৌতুক চেয়ে একজন পুড়ে গিয়েছিল। সেই থেকে কবিতা আমরা খাই, পড়ি, মাথায় দিয়ে শুই। বাকি জীবন যেন কবিতা খেয়ে পড়ে মাথায় দিয়ে শুতে পারি, ঈশ্বরের কাছে এটুকুই কামনা। চিরন্তন প্রকাশনী আপনাদের সামনে আসার যে সুযোগ আজ করে দিল, সেজন্যে চিরন্তনের সঙ্গে আমরা থাকবো বাকি জীবন। আপনারাও থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। করোনা কাল কাটিয়ে আবার আমাদের দেখা হবে সামাজিকভাবে এই আকাশের নিচে। নমস্কার। আপনারা শুনলেন চিরন্তন পত্রিকা ও চিরন্তন প্রকাশনার আয়োজনে 100 জন কবির বাছাই করা 100টি কাব্যগ্রন্থ থেকে 400টি কবিতা পাঠপর্বের 25তম পর্ব। কবি সৌমিত বসুর কাছে চিরন্তন কৃতজ্ঞ। আপনাদের প্রতি ভালোবাসা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ছন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।